সুপ্রভাত। গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের জাস্ট দুটো কথা বলবো। স্ক্রিন দেখা যাচ্ছে তো? গতকালকে হঠাৎ একটা সংবাদ মাধ্যমে খবর পেলাম যে বিশিষ্ট চিত্রতারকা ইরফান খান মহাশয় হঠাৎই পরলোক গমন করেছেন। জীবন যুদ্ধে তিনি হেরে গেলেন, কিন্তু হেরে গেলেও কোটি কোটি মানুষের মনে তিনি আজও যেমন অক্ষয় হয়ে আছেন, আজীবন থাকবেন। তিনি চলে গেলেন এক অজানা দেশে। তিনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন। তার এই আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। ওনার শোকাহত পরিবারবর্গকে সমবেদনা জানিয়েই আজকে টিউটোরিয়াল ক্লাস আমি শুরু করছি। আগের যে ক্লাসগুলো তোমরা করেছো, বিশেষ করে আগের দিনের ক্লাসটা, তোমরা সেখানে কি লক্ষ্য করেছো যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে একটা ধারণা আমরা পেয়েছি। তো সেই আসেক্সুয়াল রিপ্রোডাকশনে কি দেখেছিলে যে কোনো একটা জীবের অংশ হতে পারে, সেটা হয়তো বার্ড মানে কুঁড়ি হতে পারে, মানে যেটা কোরক বলি আমরা, বা হতে পারে দেহের কোনো একটা উপবৃদ্ধি, সেখান থেকে একটা নতুন জীবের সৃষ্টি, সেটা প্রাণী বা উদ্ভিদ। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের আর একটা মডিফিকেশন। কিরকম মডিফিকেশন? যে আমাদের চারপাশে এমন কিছু উদ্ভিদ আছে যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে সবসময় সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যৌন জনন সম্ভব হয়ে ওঠে না, বা হলেও সেটা দীর্ঘায়িত, অর্থাৎ দীর্ঘ সময় লাগে একটা উদ্ভিদকে বড় হতে এবং ফুল ফল দিতে। সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে প্রকৃতির নিয়মেই কখনো কখনো তাদের আবার অন্য পদ্ধতিতেও প্রপাগেশন হয়ে থাকে, বংশবিস্তার হয়ে থাকে। বলতে পারি সেটা আসেক্সুয়াল রিপ্রোডাকশনেরই একটা কৌশল মাত্র। সেটাকেই বলবো আমরা অঙ্গজ বিস্তার। দেখি, ফিফথ টিউটোরিয়াল ক্লাস আমাদের শুরু হবে। আমার ছাত্রছাত্রীদের বলবো তোমরা একটু খাতা পেন নিয়ে বসবে। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একক হচ্ছে জীবনের প্রবাহমানতা, উপেকক আসেক্সুয়াল রিপ্রোডাকশনের আর একটা পার্ট অঙ্গজ বিস্তার। আমরা কি লক্ষ্য করেছি এতদিন? যে অযৌন জননের ক্ষেত্রে যে দেখেছি একটা কোরক, একটা উপবৃদ্ধি থেকে নতুন জীবের সৃষ্টি। এবার ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলতে পারি বা অঙ্গজ প্রপাগেশনের মাধ্যমে দেখব উন্নত কিছু উদ্ভিদের মধ্যেও এরকম একটা বংশ বিস্তারের কৌশল আমরা লক্ষ্য করব। তো এই অঙ্গজ বিস্তার একদম নিম্ন শ্রেণীর উদ্ভিদে যেমন মনে করো আসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখেছো তোমরা, ঠিক সেরকম একদম বিরুদ্ধ গুল্ম বৃক্ষ, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মতোই অঙ্গজ বিস্তার লক্ষ্য করা যায়। অর্থাৎ অঙ্গজ বিস্তারের মাধ্যমে এদের কিন্তু বংশ বিস্তার হয়ে থাকে। তাহলে অঙ্গজ বিস্তার কত প্রকারের হতে পারে? জেনারেলি এটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ বিস্তার, আর একটাকে বলছি আমরা কৃত্রিম অঙ্গজ বিস্তার। প্রাকৃতিক অঙ্গজ বিস্তার কোনগুলো? দেখো, প্রকৃতির নিয়মেই কিছু কিছু উদ্ভিদ আছে যাদের বংশ বিস্তার হয়ে থাকে কোনো কাণ্ডের অংশ থেকে,
বা কোনো একটা মূলের অংশ থেকে, মূলের পাশ থেকে একটা গাছ হচ্ছে, বা কাণ্ডের কোনো অংশ থেকে দেখছি আমরা সেখান থেকে আবার নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, এইগুলো আমরা দেখতে পাই। আর একটা পার্ট হচ্ছে কৃত্রিম অঙ্গজ বিস্তার। মানে কি, আমরা তো উদ্ভিদ খুব ভালোবাসি, বিশেষ করে ফুল ফলের গাছ লাগাতে খুবই ভালোবাসি আমরা। সে বাড়িতে জায়গা থাক বা না থাক, অল্প বিস্তর জায়গা থাকলে কিন্তু আমরা সেখানে লেবু গাছ, পেয়ারা গাছ, গোলাপ গাছ, ডালিয়া গাছ, এই সমস্ত গাছ লাগিয়ে থাকি। এখন এই সমস্ত যে উদ্ভিদগুলো লাগাচ্ছি আমরা আমরা কি চাই, যে আজকে যে গাছ লাগালাম কালকে সে যেন ফুল দেয় বা ফল দেয়। তাহলে এই যে কালকেই যদি আমরা, অর্থাৎ খুব তাড়াতাড়ি, কাল বলতে কালকেই বোঝাচ্ছি না আমি, যে খুব তাড়াতাড়ি যদি আমরা কোনো একটা উদ্ভিদের কাছ থেকে এক্সপেক্ট করি যে খুব তাড়াতাড়ি আমাকে সে ফুল দেবে বা ফল দেবে, তাহলে সেটাকে কৃত্রিমভাবে তার অঙ্গজ জননটাকে এবং তাড়াতাড়িভাবে আমরা তার বংশটাকে বিস্তার করতে পারি। দেখো, প্রথমে আসবো আমরা প্রাকৃতিক অঙ্গজ বিস্তার। কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে দেখো। এটা তোমরা তোমাদের বাড়ির চারপাশে এই সমস্ত উদ্ভিদকে তোমরা দেখে থাকবে। মূলের দ্বারা হতে পারে, বায়বীয় মানে মাটির উপরে যে অংশটা আছে যাকে কাণ্ড বলি, বায়বীয় কাণ্ডের মাধ্যমে হতে পারে অঙ্গজ বিস্তার প্রাকৃতিকভাবেই, মানে ন্যাচারাল। আমার এখানে কোনো হস্তক্ষেপ নেই, মানে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজে নিজেই বংশ বিস্তার হচ্ছে। পাতার দ্বারা হতে পারে, ভূনিম্নস্থ কাণ্ড মানে মাটির তলায় যে কাণ্ডটা আছে রূপান্তরিত কাণ্ড সেখান থেকে হতে পারে, লতানো কোনো কাণ্ড থেকে হতে পারে, বা বায়বীয় কাণ্ড থেকে হতে পারে। তাহলে এতগুলো ভাবে আমাদের বংশ বিস্তার হতে পারে। কিসে? প্রাকৃতিক অঙ্গজ বিস্তারের ভাগ এগুলো। একে একে আসি। মূলের দ্বারা ছবি দেখো তাহলে বুঝতে পারবে। কিসের ছবি দেখছো বলো তো? রাঙা আলু, তাই না? এটা কি? ডালিয়া। রাঙা আলু এবং ডালিয়া, এই দুটো উদ্ভিদের, এই দুটো উদ্ভিদ ছাড়া আরো উদ্ভিদ হতে পারে আমি বলছি সেটা, যে এই দুটো উদ্ভিদের দেখবে সময়ান্তরে কি হয়, এই যখন আমরা এই রাঙা আলু পেলাম বা ডালিয়া গাছে ফুল ফুটেছে, ফুল হওয়ার পরে গাছটা তো মরে যায়, তখন আমরা কি দেখি, সেই গাছটাকে আর দেখি না, বা তার বীজও হয় না যে বীজ থেকে আমি নতুন উদ্ভিদ দেখবো আবার লাগাবো পরের বছরে। তখন কি হয়, এর মাটির তলায় যদি দেখি আমরা মূল পরিবর্তিত হয়ে এরকম মোটা 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 হয়ে একটা রাঙা আলু, এটা আমরা খেয়েওছি রান্না করে। কিন্তু বেসিক্যালি কি হয়, যে এই যে ডালিয়া দেখছি, ডালিয়ার কিন্তু কন্দমূলটাকে আমরা লাগাই না। কি করি, বাজার থেকে আমরা নতুন পরের বছর আবার চারা এনে লাগাই। কিন্তু এই সমস্ত পরিবর্তিত মূল থেকেও আবার মুকুল সৃষ্টি হয়, সেখান থেকে নতুন চারা গাছ পরের বছরে আবার প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে রাখে, যাতে সহজে মরে না যায়। সেখান থেকে খাদ্য রস শোষণ করে সে পরের বছরে আবার জার্মিনেট করে এবং একসঙ্গে একাধিক উদ্ভিদের সৃষ্টি করার ক্ষমতা রাখেও। এটা হচ্ছে মূলের দ্বারা। এছাড়া তোমরা এখানে পাবে শতমূলে দেখতে পারো এরকম একটা বৈশিষ্ট্য, পেয়ারাতে হতে পারে। এই অস্থানিকগুলির মাধ্যমে এর কিন্তু রূপান্তরিত মূলের দ্বারা বংশ বিস্তার। এবার আসছি ভূনিম্নস্থ কাণ্ড, মানে মাটির তলায় যে কাণ্ডটা আছে পরিবর্তিত ভাবে আছে। মাটির তলায় থাকলেই তো দেখো মূল বলবো না, সেটা কাণ্ড। কত রকম হতে পারে দেখো, স্ফীত কন্দ, কন্দ বলা হয় কাউকে, গুঁড়ি কন্দ, গ্রন্থি কন্দ বা রাইজোম বলি, আর ভূনিম্নস্থ ধাবক। এতগুলো প্রসেসের মাধ্যমে কিন্তু উদ্ভিদের কাণ্ডের মাধ্যমে অঙ্গজ বিস্তার হতে পারে। আমরা একে একে আসি, এক্সাম্পল গুলো দেখি। প্রথমে আসছি স্ফীতকন্দ। কিসের ছবি দেখছো? আলুর ছবি। এটা তো আমরা দেখেছি যে বাড়িতে যদি আলু থাকে, আলু যখন পুরনো হয়ে যায়, ঠিক তোমরা লক্ষ্য করবে যে ওই মনে করো অক্টোবর মাস পেরিয়ে গেছে, তো পুরনো আলু বাড়িতে আছে, দেখবে সেই পুরনো আলুর পর্ব যেগুলোতে আছে সেই পর্ব থেকে দেখবে একটু করে অঙ্কুর বের হচ্ছে। সেই অঙ্কুর যুক্ত আলুটাকে, অনেকগুলো অঙ্কুর বেরিয়েছে চোখের মতো, মুকুল বেরিয়েছে, এখন মুকুল বলি আমরা। সেই গাছ আলুটাকে যদি আমরা বসিয়ে দিই, কাটাকাটি কিচ্ছু করলাম না, জাস্ট বসিয়ে দিলাম, তাহলে দেখবে সেখান থেকে গাছ বেরিয়ে গেছে অনেকগুলো, এবং সেখান থেকে সে আবার নতুন করে আলু দেবে, মানে তার বংশ বিস্তার হবে। এইভাবে কিন্তু আমরা কি করি, যারা চাষ করেন কৃষক ভাইরা কি করেন, আলুগুলোকে ওই যে চোখের মধ্যে আছে মুকুল বেরিয়েছে কেটে কেটে লাগায়। কিন্তু কেটে না লাগায়, সেটা কৃত্রিমভাবে লাগানো হয়ে যাচ্ছে। আমি কাটলাম না,
জাস্ট আলু গাছ হয়েছে, তার চারপাশে প্রচুর আলু হয়েছে, মানে সেটা একটা রূপান্তরিত কাণ্ড, টিউবার বলছি। সেখান থেকে আবার নতুন করে পর্ব থেকে আবার মুকুল হচ্ছে, আবার গাছ হচ্ছে। এইভাবেই তো প্রাকৃতিক নিয়মে বংশবিস্তারটা হয়ে থাকে। নেক্সট দেখো, কন্দ। কিছু ছবি দেখছি বলতো, পেঁয়াজ, রসুন, এই চাকতির মতো অংশ যেগুলো আছে, মাঝখানে সংকুচিত চাকতি, একদম সেন্টার পোর্শনে কি হয় দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে কাটসারটা দেখো, এই যে সেন্টার পোর্শনের যে অংশটা আছে সংকুচিত কাণ্ড, এইটা একদম যখন সঠিক পরিবেশ পায়, এখান থেকে তার মুকুল সৃষ্টি হয় এবং নতুন গাছ সৃষ্টি হয়। রসুনের ক্ষেত্রেও ঠিক তাই, প্রত্যেকটা রসুনের কোয়া থেকে এই সংকুচিত কাণ্ড থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। আর একটা ছবি তোমরা দেখো কিভাবে হয়, এই দেখো, দেখেছো এবার, একদম সংকুচিত কাণ্ড থেকে নতুন ভাবে গাছ সৃষ্টি হচ্ছে, রোপণ করে দিলে গাছ হয়ে গেল। এটাকে আমরা বলছি কি, কন্দ। সংকুচিত মানে যে কাণ্ড আছে সেই কাণ্ড থেকে বংশবিস্তার। তারপরে আসছি গুড়িকন্দ। দেখো গুড়িকন্দ দেখেছো, ওল দেখতে পাচ্ছি আমরা, কচু দেখতে পাচ্ছি, এই যে গোল গোল চাকতির মতো অংশ, তার পাশ থেকে দেখো এরা বেরিয়ে গেছে। এই যে বেরিয়ে যাওয়া চাকতির মতো অংশ, এখান থেকে মুকুল সৃষ্টি হচ্ছে। এই মুকুল থেকেই মাটির তলাতে থাকছে, পরের সিজনে আবার সেই মুকুল থেকে গাছ হয়ে যাবে। এবং দেখবে না, যেখানে কচু গাছ আছে দেখবে, আমরা হয়তো সব কচু খাই না, সেই কচু গাছগুলো দেখবে একদম জঙ্গল হয়ে গেছে। তাহলে এইভাবেও বংশ বিস্তার হয়। ওলের ক্ষেত্রেও ঠিক তাই, গুড়িকন্দ বলা হয়। এবার আসছি গ্রন্থিকন্দ বা রাইজোম। রাইজোমের একটা কি বৈশিষ্ট্য আছে দেখো, এখানে এরা কি করে, এই গ্রন্থিকন্দতে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য। এবং অগ্রভাগে এই যে একদম দেখো কাঁচাটা রেখেছে, অগ্রভাগে যে অংশটা থেকে গাছ হয়েছে এটাকে অগ্রমুকুল সৃষ্টি হয়েছে। পার্শ্বীয় থেকেও কিন্তু পার্শ্বীয় মুকুল সৃষ্টি হয়েছে, এই অংশ থেকে পার্শ্বীয় মুকুল, এখান থেকেও শল্কপত্রের পাশে লেগে থাকে, এখান থেকেও কিন্তু কাণ্ড গাছ সৃষ্টি হতে পারে। কলা গাছেও আমরা এরকম দেখেছি যে গোড়া থেকে নতুন গাছ সৃষ্টি হচ্ছে। তার মানে এই নয় যে শুধুমাত্র কলা গাছে হয় বা আদাতে হয়, হলুদও তোমরা দেখেছো, হলুদও ঠিক এইভাবেই কিন্তু বংশবিস্তার হয়ে থাকে। বোঝা যাচ্ছে তো? নেক্সট দেখো, ভূ নিম্নস্থ ধাবক। কিসের গাছ বলো তো এটা? দূর্বা ঘাস। ঠিক, দূর্বা ঘাসের কি হয়, মাটির তলায় তলায়, এই ধরো এই অংশটা আছে, এই যে অংশটা দেখতে পাচ্ছি, এই মাটির তলায় তলায় অনুভূমিকভাবে কাণ্ডের একটা শাখা বিবর্ধিত হয়। বিবর্ধিত হয়ে কি হচ্ছে, এখান থেকে অস্থানিক মূল সৃষ্টি হচ্ছে, সেই অস্থানিক মূল থেকে আবার অস্থানিক মুকুল, এবং সেখান থেকেই আবার উদ্ভিদের বিস্তার। এবং এইটা পরে এই যে অংশটা দেখতে পাচ্ছি কাণ্ডটা, এটা কেটে যায়, পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ সৃষ্টি হয়ে গেলে সেও আবার একই রকম ভাবেই বায়বীয় একটা অংশ সৃষ্টি করবে, মানে কাণ্ড সৃষ্টি করবে, সেই কাণ্ডের মাধ্যমে তার বংশ বিস্তার হবে। নেক্সট দেখো, চন্দ্রমল্লিকাতেও আমরা কিন্তু এরকম ঘটনা দেখতে পাই। তোমরা বাড়িতে লাগিয়েছো তো চন্দ্রমল্লিকা, তাই না? হ্যাঁ ঠিক। আচ্ছা ছবিটা কি ডিস্টার্ব করছে তোমাদের? একটু কমেন্টস করলে ভালো হয়। অসুবিধা হচ্ছে ছবি দেখতে? আমার মনে হচ্ছে যেন ছবি তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। ছবি কি পরিষ্কার যাচ্ছে? বেশ ঠিক আছে। এবার লতানো কাণ্ডতে আসি। লতানো কাণ্ড মানে, লতানো কাণ্ড কি হয় দেখো, ব্রততী হতে পারে বা রোহিণী হতে পারে, অর্থাৎ মাটির তলায় মাটির উপরে উপরে অনুভূমিভাবে লতিয়ে লতিয়ে চলতে পারে, আবার মনে করো উঠে গেছে কাণ্ডটা, সেইভাবেও হতে পারে, ব্রততী বা রোহিণী। কিন্তু এদের যে মানে অঙ্কুজ বিস্তার, সেটা তিনটে পার্টে ভাগ করা যেতে পারে। একটাকে বলছি আমি ধাবক, একটাকে বলা হচ্ছে বক্র ধাবক, আর একটাকে বলছি আমি খর্ব ধাবক। দেখো ছবিটা, দেখা যাচ্ছে ছবি? ঠিক আছে, দেখো বক্র ধাবক। এখানে কি হচ্ছে বলতো, যে দেখো
সরু লম্বা যে একটা অর্ধবায়ব কাণ্ড, মাটির তলায় নয়, মাটির উপরে যে কাণ্ডটা দেখছি আমি, সেই কাণ্ডটা বিবর্ধিত হয়ে দেখো এদিকে বেড়ে গেছে, বিবর্ধিত হয়ে এখানে আবার সেই মূল সৃষ্টি করেছে, অস্থানিক মূল, সেখান থেকে আবার উদ্ভিদ সৃষ্টি করছে। এটা কিন্তু এক ধরনের ফার্ন, শুশুনি গাছটা, এটা হতে পারে। বা শুশুনি গাছ ছাড়াও তোমরা পেতে পারো, আমরুলে পেতে পারো, হ্যাঁ আমরুলে পাওয়া যায় এরকম। বক্রধাবক কিসের গাছ দেখতে পাচ্ছ বলো তো? হ্যাঁ, স্ট্রবেরি গাছ, তাই না? স্ট্রবেরি খেয়েছো তো তোমরা? তাহলে স্ট্রবেরি গাছে কিভাবে বংশ বিস্তার হয়, এর একটা একটু আলাদা কিরকম, যে এই যে আমরা কাণ্ডটা দেখছি, কাণ্ডটা হচ্ছে সরু লম্বা অর্ধবায়ব কিন্তু বাঁকানো। কিরকম বাঁকানো, মানে একটা স্ট্রেট ছিল, এটা একটু বাঁকানো হতে পারে। বাঁকানো হওয়ার ফলে কি হচ্ছে, যেখানে কাণ্ডটা বসছে ঠিক সেই জায়গা থেকে অস্থানিক মূল সৃষ্টি হচ্ছে, দিয়ে সেখান থেকে আবার কাণ্ড সৃষ্টি হচ্ছে। পরে মাঝের যে লম্বা যে সরু বাঁকানো কাণ্ড ছিল, সেটা প্রকৃতির নিয়মে কেটে যাচ্ছে, কেটে গিয়ে আবার নতুন চারা গাছ সৃষ্টি হচ্ছে। এইভাবেই বিস্তার লাভ করতে পারে। দেখো, স্ট্রবেরিতে হতে পারে, মেন্থাতে হতে পারে, ঠিক আছে। নেক্সট আসছি আমি খর্বধাবক। এই ছবিটা আমরা দেখেছি খর্বধাবকের, যে কোথায় হয় এটা খর্বধাবক, হ্যাঁ কচুরি পানা, টোপা পানা। দেখো কি হচ্ছে এখানে, এই কচুরি গাছের বা কচুরি পানা বা টোপা পানা থেকে একটা, দেখো এখানে এই যে পর্ব মধ্য দেখতে পাচ্ছি, লম্বা কাণ্ড বেরিয়ে আসছে, পর্ব মধ্য বলা হয়, সেখান থেকে আবার অস্থানিক মূল সৃষ্টি হয়েছে, নতুন গাছ সৃষ্টি হয়েছে। পরে এই রসালো ক্ষুদ্র অংশটা কেটে যায়, ছোট ছোট দিয়ে এখান থেকে আবার পূর্ণাঙ্গ একটা জলজ কচুরিপানা টোপাপানা সৃষ্টি হয়। একটা কথা বলে রেখে, কারেন্ট চলে গেছে, তো আমার কম্পিউটার জানি না কতক্ষণ ব্যাকআপ দিতে পারবে। যদি কারেন্ট দীর্ঘক্ষণ না থাকে তাহলে কিন্তু আমাকে মাঝপথে বন্ধ করতে হবে। দেখি যতক্ষণ চলে, তারপরে যেমন হবে তেমন করা যাবে। এবার আসছি বায়বীয় কাণ্ড। বায়বীয় কাণ্ডের মাধ্যমে, অর্থাৎ রূপান্তরিত কাণ্ড গেল বায়বীয় কাণ্ড। বায়বীয় কাণ্ড বলতে গেলে মাটির উপরে যে গাছটা দেখতে পাচ্ছি, সেই গাছের রূপান্তরিত কাণ্ড। কিসের গাছ দেখতে পাচ্ছ বলো তো এটা? যা কারেন্ট চলে এসেছে, কিসের গাছ দেখতে পাচ্ছ বলো তো এটা? ফণী মনসা, তেশিরা এই ধরনের গাছ হতে পারে, ফণী মনসা। এটা কি গাছের কি, এটা পাতা, সবুজ সবুজ, এটা কি দেখছো পাতা? না, পাতা নয়, এটা কি বলতো রূপান্তরিত কাণ্ড। আরে কাঁটাগুলো কি, এটা হচ্ছে পাতা, রূপান্তরিত পাতা, তাই তো? মানে পাতাটা এরকম হয়ে গেছে, কিসের জন্য বলো তো? কিসের জন্য এরকম হয়েছে? অর্থাৎ ফণীমনসা গাছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে সবুজ, যে গোলাকার অর্ধবৃত্তাকার যেগুলো দেখি, সেগুলো কি প্রবৃদ্ধি, যেগুলো দেখি খণ্ডগুলো দেখি, সেগুলো হচ্ছে পর্ণকাণ্ড। মানে কাণ্ডটা পাতায় রূপান্তরিত হয়েছে। কেন হয়েছে? হওয়ার কারণ হচ্ছে যে সালোক সংশ্লেষ করার জন্য, রসালো, মোটা, স্থূল হয়েছে। আর কাঁটা কেন হয়েছে পাতাগুলো? কারণ গবাদি পশুর হাত থেকে মরু অঞ্চলের ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, তো সেই নিজেকে রক্ষা করার জন্য এটা হয়েছে। তো এই যে পর্বগুলো দেখছি, ছোট্ট ছোট্ট যে উপবৃদ্ধিগুলো দেখতে পাচ্ছি আমরা, এইগুলো প্রাকৃতিক কারণে ভেঙে গেল, মাটিতে পড়ে গেছে, কোনো একটা কারণে ভেঙে গেছে, ভেঙে গিয়ে মাটিতে পড়ে গেছে, সেখান থেকে আবার অস্থানিক মূল সৃষ্টি হবে, আবার গাছ সৃষ্টি হবে। এটা একটা বায়বীয় কাণ্ডের মাধ্যমে হচ্ছে। পাতার দ্বারা, এটা আমাকে বলতে হবে না নিশ্চয়, পাতার দ্বারা তোমরা তো জানোই যে হ্যাঁ, পাথরকুচি পাতার একদম কিনারা বরাবর কি লক্ষ্য করছো বলো তো? ছোট্ট ছোট্ট চারা গাছ দেখতে পাচ্ছি, তাই না? মানে কি হয়, এগুলো তো অস্থানিক মুকুল সৃষ্টি হয়, সেই অস্থানিক মুকুল থেকে পত্রাশয়ী মুকুল, সেখান থেকেই নতুন গাছ। পাথরকুচিতে হতে পারে, বিগোনিয়াতে হতে পারে। এরপরে আসছি বুলবিলের দ্বারা। বুলবিল কি? অনেকে স্টুডেন্ট প্রশ্ন করতে পারে, স্যার বুলবিল কি? এটা অন্য কিছু না, এটা হচ্ছে এক প্রকারের কাক্ষিক মুকুল। এই যে গোল গোল দেখতে পাচ্ছ আলুর মতো, হ্যাঁ গোল গোল টিউবের মতো, এটা হচ্ছে এক প্রকার রূপান্তরিত একটা কাক্ষিক মুকুল, খাদ্য সঞ্চয় করে মোটা হয়েছে। প্রকৃতির নিয়মে এটা যখন ঝরে পড়ে যায়, তখন এখান থেকেই আবার মুকুল সৃষ্টি হয়ে গাছ হয়। এটা হচ্ছে বুলবিলের মাধ্যমে। তাহলে এতগুলো গেল, দেখো, তাহলে মূলের মাধ্যমে হতে পারে,
ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে হতে পারে। কাণ্ড আবার অনেক রকম হলো, স্ফীতকন্দ, কন্দ, গ্রন্থিকন্দ, পেলে তোমরা রাইজম পেয়েছো, সাকার বা ভূনিম্নস্থ কাণ্ড পেয়েছো। লতানো কাণ্ডের মাধ্যমে আবার ভাগ পেয়েছো তোমরা, ধাবক, বক্রধাবক, খর্বধাবক। বায়বীয় কাণ্ড পেলে, পাতা পেলে, বুলবিল পেলে। এতগুলো হলো আমার ভাবে আমার প্রাকৃতিক অঙ্গজ বিস্তার হতে পারে। এইগুলো ছাড়াও কৃত্রিম ভাবেও কিন্তু আমরা নিজেদের সুবিধার্থে আমরা কিন্তু কোনো একটা উদ্ভিদের অঙ্গজ বিস্তার করতেই পারি। তোমরা করেছো তো, লেবু গাছের কলম করনি, আম গাছের, বাবা যে আম গাছটা বাজার থেকে কিনে এনে রোপণ করেছে, লক্ষ্য করেছো? দেখবে দুটো গাছের যে লম্বা যে কাণ্ড, সে কাণ্ডের মাঝে দেখবে একটা জয়েন্ট আছে, তো ওটা একটা কলম। কিভাবে হয় আমরা দেখি। কৃত্রিম অঙ্গজ বিস্তার কত রকম হতে পারে? শাখা কলম হতে পারে। শাখা কলম কি পরে আসছি। দাবা কলম হতে পারে। আর কি হতে পারে? গুটি কলম হতে পারে। আর একটা জোড়া কলম হতে পারে। এছাড়াও এখন আমরা যেটা সব থেকে বেশি করে প্রচলিত, মাইক্রো প্রোপাগেশন মানে অনুবিস্তার, এই সবগুলো নিয়ে আলোচনা করব আমরা। প্রথমে আসছি তাহলে শাখা কলম। ছবি দেখো, কিসের ছবি দেখতে পাচ্ছ? জবা। হ্যাঁ, এই জবার ডাল কেটে তো আমরা গাছ লাগাতেই পারি। কোন একটা শাখা, সতেজ শাখা ফুল ধরে আছে, সেই ডালটাকে কেটে তোমরা দেখবে অনেকেই লাগিয়েছো তো, লাগাওনি? হ্যাঁ, লাগিয়েছি আমরা। যে ডালটা কাটলাম, ডালটা কেটে সেখান থেকে নতুন গাছ সৃষ্টি হচ্ছে, কোনো একটা সতেজ গাছের অংশ নিয়ে হচ্ছে। আবার অনেক সময় ওই লেবু গাছের যে একটা প্রধান মূল আছে, সেই প্রধান মূলের শাখার অংশ থেকেও আবার কেটে যদি লাগাই, সেখান থেকেও আমার গাছ সৃষ্টি হতে পারে। ছবি দেখো, লেবু গাছ এরও কিন্তু হতে পারে, সেটা পাতি লেবু হোক বা কমলা লেবু হোক, মূলের মাধ্যমেও কিন্তু এর শাখা কলম করা যেতে পারে। তাহলে বোঝাতে পারলাম কি বলতে চাইছি, যে কাণ্ডের কোনো একটা অংশ কেটে আমি লাগালাম, বা মূলের কোনো একটা অংশ, সতেজ অংশ কেটে লাগালাম, সেখান থেকে আবার গাছ হতে পারে। হ্যাঁ, একটা কথা বলা হয়নি, যে এই গাছ লাগানোর ক্ষেত্রে আমার একটা কৃত্রিম হরমোন ব্যবহার করে থাকি, যাতে আমাদের সঠিকভাবে শাখা কলমটা হয়। সেটা হচ্ছে IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, বা NAA। তোমরা নাম তো শুনেছো, হরমোন যখন পড়েছো, NAA কৃত্রিম হরমোন, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এই দুটো হরমোনের মাধ্যমে কিন্তু এটা হতে পারে শাখা কলম। আর কি আছে? দাবা কলম। দাবা কলম কি, যে একটা সুন্দর মনে করে ঝাঁকালো গাছ আছে গুল্ম জাতীয়, সেই গুল্ম জাতীয় গাছের খুব সুন্দর ফুল ধরছে, তো সেই গাছের কোনো একটা অংশ মাটিতে রোপণ করব আমি। মানে টবে আমি একটা গর্ত করে মাটি চাপা দিয়ে দিলাম গাছের কাণ্ডটাকে, দিয়ে পাথর চাপা দিলাম, মাটি দিয়ে পাথর চাপা দিলাম, দিয়ে নিয়মিত জল সঞ্চয় করছি। মানে কিরকম, যে একটা সুন্দর গাছ আছে মাটিতে, সেই গাছের মাটি সংলগ্ন একটা উঁচুতে মনে করো একটা কাণ্ড আছে, সেই কাণ্ডটাকে বাঁকিয়ে সরাসরি মাটিতে বসিয়ে দিতে পারি, বা আমি একটা ছোট্ট টব নিয়েছি, টবে সেই অংশটা মাটিতে বসিয়ে মাটি চাপা দিয়ে তারপর একটা পাথর চাপা দিয়ে দিয়েছি, যাতে কাণ্ডটা উঠে না যায় হাওয়াতে, প্রাকৃতিক কারণে না উঠে যায়। দিয়ে সেখানে নিয়মিত জল সিঞ্চন করছি, সার মাটিতে দেওয়াই আছে, সেখান থেকে অস্থানিক মূল সৃষ্টি যখন হবে, তখন সেখান থেকে কাটিং করে আমরা গাছটাকে লাগাতে পারবো। সমস্যা হচ্ছে এখানে একটা, যে দাবা কলম কিন্তু সব জায়গায় হয় না। মনে করো আমি একটা সুন্দর একটা বট গাছের আমি একটা কলম করব, বা লেবু গাছের কলম করব, সেক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে না, উঁচুতে আছে গাছটা। সেক্ষেত্রে কি করা যায়, যে ওই গাছেই ডালটা আছে, সতেজ একটা কাণ্ডের একটা অংশ আছে, সেখানেই আমি কলম করব। কিভাবে করা হয় দেখো, এবং সেই প্রসেসটাকে কি বলছি দেখি আমরা। গুটি কলম। এই দেখো, দেখেছো, একটা উদ্ভিদের সতেজ একটা কাণ্ডের অংশকে নিয়ে তার চারপাশে একটা প্রলেপ, মানে পরিষ্কার করে ছিলে দেওয়া হয়, আপার লেয়ারটা ছিলে দিয়ে সেইখানে সার মাটি দিয়ে প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়। মুড়ে দিয়ে তুমি এবার অপেক্ষা করো। বর্ষাকালে করলে ভালো, নিয়মিত জলসিঞ্চন, মানে আবহাওয়াটা ভিজে থাকে, সেখান থেকে কি হয়, অস্থানিক মূল সৃষ্টি হয়ে যায়। মূল যখন সৃষ্টি হয়ে গেল, তখন এই অংশটা কেটে দিয়ে আমি এটাকে একটা চারা গাছ পেয়ে গেলাম।
তাকে রোপণ করলেই আমি তখন নতুন গাছ পেতে পারি। শাখা কলমের ক্ষেত্রে যেমন চন্দ্রমল্লিকা, পুদিনা এগুলো খুব সহজ ছিল। এখানে গুটি কলমের ক্ষেত্রে এই বড় গাছের ক্ষেত্রে এটা খুব ভালো করা যায়। লেবুতে হতে পারে, পেয়ারাতে হতে পারে, আমেও অনেক সময় আমরা এটা করে থাকি, বা বট গাছে অনেক সময় করা হয়। এই গুটি কলম আমরা করতে পারি। সব থেকে যেটা মানে এখন যেটা বহুল প্রচলিত সেটা হচ্ছে এই প্রসেসটা। দেখো, জোড়া কলম, এইটা কিন্তু আমরা বেশি দেখে থাকি। তোমরা বাবা কাকা যখন দেখবে বাজার থেকে একটা গাছ কিনে এনেছেন, মানে ওই কলমের গাছ, সেটা লেবুর হতে পারে বা গোলাপের কলম হতে পারে। গোলাপের তো অবশ্যই হতেই পারে, সবাই বাড়িতে, অনেকের বাড়িতেই গোলাপ আছে। তাছাড়া আম গাছ আমরা দেখতে পাই। তো দেখবে যে গাছের এইরকম একটা জয়েন্ট দেখতে পাই। কিভাবে হচ্ছে ভালো করে শোনো, কিভাবে হয়। যে একটা, আমি আগে আমার দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, বলি ব্যাপারটা, যে এক্ষেত্রে একই প্রজাতির দুটো গাছ নেওয়া হয়। একই প্রজাতির দুটো গাছ, একটা গাছ মনে করো টবে লাগানো আছে, ছোট্ট চারা গাছ, আর একটা গাছ আছে যে সেটা বড় ডালে আছে, বড় গাছ, ফুল ফল ধরছে মনে করো, একই প্রজাতির দুটো গাছ। তো কি করা হলো, যে চারা গাছটা আছে সতেজ বড় হয়েছে, অনেকটা বড় চারা গাছ, সেই চারা গাছে মনে করো 1-1.5 ফুট রেখে কেটে দিলাম, মানে উপরের অংশটা গোটাই কেটে ফেলে দিলাম। ঠিক যেমন ক্যামেরাতে, কম্পিউটারের স্ক্রিনে তোমরা দেখছিলে, এই যে একদম গোটাই কেটে দেওয়া হয়েছে। টবে লাগানো আছে, নিচের অংশটা টবে আছে, কেটে দেওয়া হয়েছে। কেটে দিয়ে কি করা হলো দেখো, এবার আর একটা অংশ উপরে যেটা লাগা আছে দেখছি, সেটা অন্য কোনো একটা গাছের অংশ, একটা নির্বাচিত কাণ্ডের একটা অংশ, 6 ইঞ্চি কি 8 ইঞ্চি একটা অংশ নিয়েছি, সেটা পরিষ্কার করে পাতাগুলো কেটে দিয়েছি। কেটে দিয়ে তার উভয় পাশের ক্যাম্বিয়াম অংশ পর্যন্ত ছিলতে হবে, দুই পাশে ক্যাম্বিয়াম কলা পর্যন্ত ছিলতে হবে। ছিলে পরিষ্কারভাবে একদম ওই যেটা টবে লাগানো আছে সেই গাছের মাঝে ফাটিয়ে ওটাকে ভরে দিতে হবে। ভরে দিলাম, ভরে দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে। এক টাইট করে বেঁধে দিলাম, এখানে বেঁধে দিয়ে কিন্তু এখানে জল টল যাতে না পায় তার জন্য এটা কি করতে হবে, পলিথিন দিয়ে পরিষ্কার করে ভরে দিতে হবে, যেন বৃষ্টি জল বা কিছু না ঢোকে। দিয়ে টাইট করে বেঁধে রেখে দিলে তুমি 1 মাস, মোটামুটি 4 থেকে 5 সপ্তাহ পরে যদি আমরা দেখি, দেখবো এই গাছ থেকে আবার মুকুল সৃষ্টি হচ্ছে। ঠিক এরকম হয়ে যায় পরিণত অবস্থায়, এরকম। এই জয়েন্টটা আর আমরা বুঝতে পারি না, তখন এরকম লাগে এখান থেকে আবার শাখা প্রশাখা বেরিয়েছে। খুব তাড়াতাড়ি এতে আমরা ফুল ফল পেতে পারি। বোঝা গেল জোড়া কলমটা? এই নিচের যে অংশটা আছে এটাকে কি বলা হয়, স্টক বলা হয়। নিচে টবে লাগানো গাছটা হচ্ছে স্টক, আর একটা বড় গাছের কাণ্ড কেটে লাগিয়েছি সেটা হচ্ছে শিয়ন। তাহলে স্টক আর শিয়ন সম্পর্কে একটা ধারণা হয়েছে আমাদের। নেক্সট আসছি, অনুবিস্তার, মাইক্রো প্রপাগেশন। এইটার মাধ্যমে আমরা এখন নির্ভর বেশি। কি করা হয়, যে গাছের কোনো একটা অংশ নিয়ে, মানে একটা কোষ নিয়ে, সেই কোষের বা কলার অংশটাকে একটা প্রতিপালন ট্রেতে রাখা হয়, একটা টিউবে রাখা হয়, আগার আগার দিয়ে তৈরি করা এরকম একটা টেস্ট টিউব, যেখানে এই কাণ্ডের অংশের কোনো একটা অংশ সেখান থেকে সে প্রতিপালিত হবে এবং আস্তে আস্তে মুকুল সৃষ্টি হবে এবং পূর্ণাঙ্গ উদ্ভিদের চারা পাবো, এবং সেই চারা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যেতে পারে। এটা 3টি পর্যায়ে কাজটা করা হয়। একটা হচ্ছে উপযুক্ত স্থানান্তরিত উদ্ভিদের অঙ্গ, যে কোন অঙ্গটাকে আমি নেব। বিস্তার মাধ্যম একটা তৈরি করা হয়, এই যে প্লেট, নিউট্রিশন পুষ্টি মাধ্যম, যেখানে আমি ওই অংশটা রেখেছি, দিয়ে এটাকে ঢেকে রাখা হয়, তুল কটন দিয়ে ঢেকে রাখা হয়। তারপরে আস্তে আস্তে সেটা এমব্রায়ো সৃষ্টি করে এবং সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এটা ক্লাস 12-এ তোমরা পাবে, অনেকটা ডিটেলসে আছে এটা, যে সেখান থেকে খুব তাড়াতাড়ি আমরা ফুল বা ফলের গাছ পেতে পারি। বিশেষ করে কাষ্ঠল উদ্ভিদ থেকে গুল্ম, অর্নামেন্টাল প্ল্যান্টস থেকে কাষ্ঠল উদ্ভিদ, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে পড়ে যায়। তো এই ছিল অনুবিস্তারের একটা প্রসেস। খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে, মানে নীরব একদম উদ্ভিদের চারা আমরা পেতে পারি খুব তাড়াতাড়ি। এবার আসবো আমরা যে এই যে অঙ্গজ বিস্তার করলাম, সেই অঙ্গজ বিস্তারের সুবিধা কি আছে, তোমরাই বলো দেখি, সুবিধা কি হতে পারে?
একটা সুবিধার কথা আমি বলবো, সেটা হচ্ছে যে দেখো খুব অল্প সময়ে কি হচ্ছে বলতো, যে এর সুবিধা একটা যে খুব অল্প সময়ে আমি কিন্তু এর প্রচুর বংশ বিস্তার করতে পারছি, মানে অনেক গাছ একসঙ্গে পেতে পারি, পিওর গাছ পেতে পারি। কারণ ওই একটা গাছ থেকে তো হচ্ছে, এটা আবার দুটো গাছ থেকেও হতে পারে, সেটা হচ্ছে। কিন্তু সমস্যা একটা হচ্ছে যে এর মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে না, সেহেতু এর মধ্যে প্রকরণের ক্ষমতা আমি পাচ্ছি না। এই হচ্ছে এর একটা সমস্যা অঙ্গজ বিস্তার। ঠিক আছে, তাহলে আজকে ছিল এই পর্যন্তই। পরের দিনে আবার দেখা হবে, আগামী মঙ্গলবার তোমাদের ক্লাস নেব। তার আগে একটা কথা বলি, যে অনুক্রমটা আমি বলবো না ভেবেছিলাম, তো বলে দিই। অল্টারনেশন অফ জেনারেশন, আগের দিনে মিওসিস এবং মাইটোসিস কোষ বিভাজন যখন পড়িয়েছিলাম তখন একটু বলেছিলাম, তবু আবার বলছি যে ওই ড্রায়োপটেরিস, টেরিস, অ্যাডিয়েন্টাম বা শুশুনি, মার্সেলিয়া কোয়াড্রিফোলিয়া বা মসেও হতে পারে, এই সমস্ত উদ্ভিদের জীবনচক্রে আমরা দেখেছি যে দুটো লাইফ সাইকেল, অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। একবার বলেছিলাম আর একবার বলে দিচ্ছি, যে কি হয় যে এই ড্রায়োপটেরিসের যে রেণু দেখতে পাই আমরা, রেণুস্থলী থেকে, স্পোরাঞ্জিয়াম থেকে, এই সোরাস বলি, সেখান থেকে যে স্পোরগুলো বেরিয়ে আসে, সেই স্পোরগুলো কি হচ্ছে, প্রোথ্যালাস গঠন করে। সেই প্রোথ্যালাস থেকে অঙ্কুরিত হয়ে স্পার্ম গঠিত হয়, মানে শুক্রাণু ডিম্বাণু। সেই শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটে সে আবার কি করে, জাইগোট, সেখান থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করে। এটা ওকে বলা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন, অর্থাৎ একসঙ্গে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অণুর পর্যায়ক্রমিক আবর্তন। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ক্লাস। পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থাকবে। আর যে পড়াটা দিলাম সেটা ভালো করে দেখবে। আর সবাইকে বলবো যে বাড়িতে থাকো, সেফ থাকো, সুস্থ থাকো। তাহলে পরের মঙ্গলবার আবার দেখা হচ্ছে, ততক্ষণ